আমন্ত্রণ চ্যানেল 24-এর দুপুর 1টার খবরে শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি জান্নাতুল সাদিয়া। আরএফএল গ্যাস্টো এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার খরচ বাঁচায় 25%। মৃত্যুদণ্ড থেকে খালাস পেয়েছেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 বিচারপতির আপিল বেঞ্চ সর্বসম্মতিক্রমে এ রায় দিয়েছেন। বলেন, বিচারের নামে অবিচারের শিকার হয়েছেন এটিএম আজহার। মানবতা বিরোধী অপরাধে এর আগে জামাতের 6 নেতার ফাঁসি কার্যকর হলেও এটিএম আজহারের মামলার শুনানিতে আগ্রহই দেখায়নি আওয়ামী লীগ সরকার। তবে 5 আগস্ট শেখ হাসিনা পালানোর পর ফাঁসির দড়িতে মৃত্যুর প্রহর গুনতে থাকা এটিএম আজহার যেন নতুন জীবনের দিশা পান। তার পক্ষে রিভিউ মামলাটি শুনানির জন্য আনা হলে ফের আপিল শুনানির নির্দেশ আসে সর্বোচ্চ আদালত থেকে। তবে এবারে শুনানিতে একের পর এক উঠে আসে মিথ্যা সাক্ষ্য ও 6 কিলোমিটার দূর থেকে অপরাধ সংগঠিত হতে দেখার অবিশ্বাস্য গল্প। অবশেষে মঙ্গলবার আপিল বিভাগ সর্বসম্মতভাবে সিদ্ধান্ত দিলেন, বিচারের নামে অবিচারের শিকার হয়েছিলেন আজহার। শুধু তাই নয়, ফৌজদারি বিচার ব্যবস্থার সব রীতি ভেঙে সাজা দেয়া হয় তাকে, আর তাই খালাস দেয়া হয় এটিএম আজহারকে। জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেবকে সকল অভিযোগ থেকে বেকসুর খালাস প্রদান করেছেন। আজকে থেকে, এখন থেকে জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জনাব এটিএম আজহারুল ইসলাম ইজ অ্যান ইনোসেন্ট ম্যান। আদালত বলেছেন, আমরা চেষ্টা করব আজকেই যেন এবং আজকে এবং কালকের মধ্যে যেন এই শর্ট অর্ডারটা প্রসেস হয়ে জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেব মুক্তি পেতে পারেন। এই জন্য সকল আইনি ব্যবস্থা আমরা গ্রহণ করব। এরা প্রাথমিকভাবে সন্তুষ্টির কথা জানায় জামাত ইসলামী। কোরআন বলেছে যে সত্যের বিজয় হবে, মিথ্যা দূরীভূত হবে এবং মিথ্যার পতন অবশ্যম্ভাবী। আজকে মহামান্য সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে এই সত্যই প্রমাণিত হয়েছে। অ্যাডভোকেট শিশির বলেছে, সত্যের বিজয় হয়েছে, সত্যের বিজয় হয়েছে, সত্যের বিজয় হয়েছে। এ রায় নিয়ে আগামীতে কোনো প্রশ্ন উঠবে না বলে জানিয়েছে প্রসিকিউশন। তাদের দাবি, এটি আন্তর্জাতিক মানের একটি রায় হয়েছে। আমরা মনে করি যে আজকের এই রায়ে বর্তমান ট্রাইব্যুনালের বিচার ব্যবস্থা এবং ভবিষ্যতে যে বিচার ব্যবস্থা হবে এটিকে আরও অনেক ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে উন্নীত করলো এবং জাতি সারা পৃথিবী এখন ট্রাইব্যুনালে এই রায়ের আলোকে যে বিচারগুলো দেখবে সে ব্যাপারে আর প্রশ্ন ওঠার কোনো সুযোগই থাকলো না। 2014 সালের ফাঁসি রায়ের পর থেকেই কন্ডেম সেলেই আছেন জামাত নেতা আজহার। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। এটিএম আজহারুল ইসলামের খালাসের রায়ে প্রমাণিত হয়েছে সত্যকে কখনো চেপে রাখা যায় না, এ মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, পাতানো বিচারিক রায়ে তাদের দলের 11 নেতাকে হত্যা করা হয়েছে। জামায়াতকে নেতৃত্ব শূন্য করতেই তাদের খুন করেছে স্বৈরাচারী শেখ হাসিনার সরকার। যদি তারা বেঁচে থাকতেন, সংকটের মুহূর্তে প্রজ্ঞা দিয়ে জাতিকে পথ দেখাতে পারতেন। জানান, প্রতিশোধের রাজনীতির অবসান ঘটাতে চায় জামায়াত ইসলামী। এই মামলাগুলো ছিল বিচারের নামে, এই প্রহসন ছিল জাস্ট জেনোসাইড অফ দ্য জাস্টিস। বিচারকে গণহত্যা করা হয়েছে। এর রায়ের মধ্য দিয়ে এটা পরিষ্কার হয়ে গিয়েছে, এটা ছিল ইচ্ছাকৃত নেতৃত্ব গণহত্যা। দর্শক, সরকারি চাকরি অধ্যাদেশ প্রত্যাহারে আজও বিক্ষোভ হচ্ছে সচিবালয়ে। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন স্বপ্নীল শাহরিয়ার শিশির। শিশির, সবশেষ আর কি তথ্য আছে জানাবেন? সাদিয়া, পূর্ব ঘোষণা অনুযায়ী আজকে সকাল 10:30টার কিছু সময় পরে বাংলাদেশ সচিবালয় সংযুক্ত কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের ব্যানারে সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগের কর্মচারী যারা রয়েছেন তারা কিন্তু সমবেত হন এই সচিবালয়ের বাদামতলায়। পরবর্তীতে তারা কিন্তু মিছিল নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিচে অবস্থান করছেন বলে আমরা জানতে পেরেছি এবং সেখান থেকে তারা কিন্তু এই সরকারি চাকরি আইন সংশোধন অধ্যাদেশ যেটি জারি করা হয়েছে সেটি প্রত্যাহারের তারা দাবি জানিয়েছেন। আপনি জানেন যে গত কয়েকদিন ধরে কিন্তু এই আন্দোলন করে আসছেন তারা, এবং তারা বলছেন যে শুধুমাত্র সরকারি কর্মচারীদেরকে দমানোর জন্য এই আইনটি করা হয়েছে। অবিলম্বে এই আইন প্রত্যাহার তারা
চেয়েছেন এবং প্রত্যাহার না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও কিন্তু তারা এর আগে দিয়ে রেখেছেন এবং তারা বলেছেন যে প্রয়োজনে কর্মবিরতির মতো কর্মসূচিও তারা ঘোষণা করবেন। এখানে যেটি বলছিলাম যে বাংলাদেশ সচিবালয় সংযুক্ত কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের নেতৃবৃন্দ যেরকম রয়েছেন সেরকম বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরাম তারাও কিন্তু এই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেছেন এবং তারা বলছেন যে এটা একটি কালো আইন, এই আইনটা প্রত্যাহার করতে হবে। গতকালকে কিন্তু আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা তার সাথে একটি বৈঠক হবে বলে আমাদেরকে জানিয়েছিলেন এই যারা আন্দোলন করছেন তারা, কিন্তু পরবর্তীতে তারা আমাদেরকে জানান যে সেই বৈঠকটি স্থগিত হয়েছে, পরে বৈঠকের সময়সূচি নির্ধারণ হবে। সেই বৈঠকের বিষয়ে নতুন কোনো খবর এখন পর্যন্ত আমাদের কাছে নেই, অর্থাৎ কবে কখন বৈঠকটি হবে সেটি কিন্তু এখনো নির্দিষ্ট করে জানা যায়নি। তবে সচিবালয়ের বিপরীতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সংগঠনের ব্যানারে আন্দোলন চলছে, সেখান থেকে তারা বলছেন যে ফ্যাসিবাদের দোষরদের বিচার করতে হবে এবং যে সমস্ত আমলা সংস্কার বিরোধী তাদের অপসারণের দাবিতেও কিন্তু তারা কর্মসূচি পালন করছেন। সাদিয়া, শিশির, ধন্যবাদ আপনাকে। সচিবালয়ের সামনে থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী স্বপ্নীল শাহরিয়ার শিশির। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। কুড়িগ্রাম ও সাতক্ষীরার সীমান্ত দিয়ে আরও ৩৭ জনকে পুশিন করেছে বিএসএফ। স্থানীয়রা জানান, ভোরে কুড়িগ্রামের রৌমারীর বড়াইবাড়ি সীমান্ত দিয়ে ১৪ জন নারী পুরুষকে পুশিন করেন আসামের কাকড়িপাড়া বিএসএফ সদস্যরা। বাধা দিতে বিজিবি শূন্য রেখায় গেলে গুলি ছোড়ে ভারতীয় সীমান্তরক্ষীরা। ঘটায় ককটেলের বিস্ফোরণ। যাদের পুশিন করা হয়েছে তারা কোন দেশের নাগরিক সে সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। এদিকে সাতক্ষীরার কুশখালী সীমান্ত দিয়ে ২১ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে বিএসএফ। ৫ জন মহিলা মানুষ আছে এবং বাকিগুলো এবং বয়স্ক এবং ইয়ং মানুষ সহ তাদেরকে রাত্রে অবৈধভাবে পুশিং করে। এখানে বাংলাদেশে প্রবেশ করানোর পর বাংলাদেশের বিডিআররা তাদেরকে ফেরত দেওয়ার জন্য লঞ্চে নিয়ে যায়, সেখানে তারা অবস্থান করতেছে। পুশিন বাড়লেও সুরক্ষিত আছে দেশের সীমান্ত। রাজশাহীতে ডেপুটি জেলার ও কারারক্ষীদের প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজে অংশ নিয়ে একথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ভারতের প্রতি আহ্বান জানান বাংলাদেশি হলে তাদের সঠিক চ্যানেলে ফেরত পাঠানোর। সীমান্তে পুশিং এর সংখ্যা বেড়েছে, এই জন্য আমরা প্রতিবাদও করেছি। বাট যারা আমাদের দেশি, আমাদের বাংলাদেশি, যেহেতু আমাদেরই ভাই, তাদের ক্ষেত্রে আমরা বলছি ভারতকে যে তোমরা প্রপার চ্যানেলে পাঠাও। এই ব্যাপারে আমাদের লেভেলে হয়েছে, ফরেন মিনিস্ট্রি তো তারা যোগাযোগ করতেছে। সাগরকন্যা কুতুবদিয়া প্রাণ প্রকৃতির প্রাচুর্যে ভরা এক বিশাল দ্বীপ, কিন্তু স্থায়ী বেড়ি বাঁধের অভাবে মানচিত্র থেকে একটু একটু করে হারিয়ে যাচ্ছে এই জনপদ। সমুদ্রের ভাঙনে গত ৩৪ বছরে বিলীন হয়েছে ১৮৩ একর। ভিটেমাটি হারানোর শঙ্কায় তাই দিন কেটে যায় উপকূলবাসীর। কুতুবদিয়ার নানা চ্যালেঞ্জ নিয়ে আশরাফুল আলম আকাশের ৬ পর্বের ধারাবাহিক রিপোর্টের আজ প্রথমটি ছবি তুলেছেন সবুজ হোসেন। সাগরের বুকে নিয়ম করে স্বর্ণালী সন্ধ্যা নামে কুতুবদিয়ায়। এখানে খেলা করে ওঠে প্রাণ প্রকৃতির অনবদ্য গল্প, যে গল্প মহাবিষ্ট করে রাখে সৌন্দর্য পেয়াসী মনকে। কিন্তু দ্বীপাঞ্চলের যাপিত জীবনকে যে ভীষণ ভয় ঘিরে রাখে সে খবর রাখে কজন? সাগরের নোনা ঢেউ কখন এসে ভাসিয়ে নিয়ে যায় খড়খুটোরে জীবন, সেই শঙ্কায় তাদের রোজকার সঙ্গী। বেড়িবাঁধ এখানে থাকা না থাকা এক সমান, তাই তো টিকে থাকার দাবি দাওয়াগুলো মিলিয়ে যায় দুরাশায়। আমাদের বাড়ি সম্পূর্ণ ভেঙে গেছে, এখন নতুন করে বাসস্থান তৈরি করেছি। এই বাড়িঘর সমুদ্রে ভাঙতে এখন মসজিদ সহ চলে গেছে। যে সংস্কার হয় সেই সংস্কারগুলো আমাদের কাজে লাগে না, আমাদের কাজে লাগবে শুধুমাত্র টেকসই বেড়িবাঁধ হলে। কুতুবদিয়া দ্বীপেই মুস্তাফা বেগমের কেটে গেছে ৫০ বছরের জীবন সংসার। তিনবার দেখেছেন সমুদ্র গর্ভে নিজের বসতভিটার অসহায় বিলীন হওয়া। মনে হতো দর্গ যাইরা বাজে ফরানান যাইতই এই জায়গা বাদ আর হনিকে যাইলে পারি আর তো হন কিন্তু তরকুল নাই যার সম্মতি নেই হন দেশে যাইও। ১৯৯১ সালের ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে প্রাণ হারান এ দ্বীপের কয়েক হাজার মানুষ। উপজেলা প্রশাসনের তথ্য মতে টেকসই বেড়িবাঁধের অভাবে এ পর্যন্ত কুতুবদিয়ার ১৮৩ একর জনপদ হারিয়ে গেছে বঙ্গোপসাগরে, যা বাড়ছে প্রতি বছরই। সাগরের যে পার সেখানে কিন্তু অনেকাংশ আর অনেক জায়গায় বিলীন হয়েছে, যেটা আমাদের কাছে হালনাগাদ কোনো তথ্য বা রেকর্ড বা জরিপ নাই। কিন্তু যেমন আমাদের কোয়ার বিল এবং আমাদের আলী আকবর ঢেল দু জায়গায় কোনো বেড়িবাঁধে নাই। জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় এই বিষয়টি আলোচিত হয়েছে। সে এলাকার মানুষ আমাদের কাছে এসেছেন,
তারা তাদের দুঃখ কষ্টের কথাগুলো জানিয়েছেন, আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি। ১.৫ দশকের বড় উন্নয়নের গল্প সত্যি হয়ে ধরা দেয়নি ছোট্ট এ দ্বীপে। রঙিন স্বপ্ন দেখা দূরে থাক, বড্ড সাদা কালো স্বপ্নগুলো একটু একটু করে তলিয়ে যাচ্ছে সাগর জলে। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, কুতুবদিয়া, কক্সবাজার। সচিবালয় ও এনবিআর সহ বিভিন্ন সরকারি দপ্তরের ৪৪ আমলার অপসারণ দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে জুলাই মঞ্চ নামে একটি সংগঠন। সোমবার রাত থেকেই সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। অভিযোগ করেন, গণঅভ্যুত্থানের ৯ মাস পরও সরকারের গুরুত্বপূর্ণ দপ্তরে ফ্যাসিবাদের সহযোগীরা বহাল তবিয়তে আছে। রাষ্ট্রকে অকার্যকর করতে ষড়যন্ত্র করছে তারা। ৪৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। এ সময় মাইক ব্যবহার নিয়ে রমনা জোনের ডিসির সাথে বাকবিতণ্ডায় জড়ান জুলাই মঞ্চের সদস্যরা। একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিকাল 4:45টায় ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী সংবাদ সম্মেলন করবেন। এই মামলায় এর আগে ৩ জনকে গ্রেপ্তার করেছিল শাহবাগ থানা পুলিশ। গেল ১৩ মে মধ্যরাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাত করা হয় সাম্যকে। পরে ঢাকা মেডিকেলে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। সেলফি আপু, এখন কিছু খাওয়াও। এখন চরম ক্রেভিং, চাই কিছু এক্সাইটিং। মিস্টার নুডলস হয় কুকিং, টেস্টটা হয় অ্যামেজিং। মিস্টার নুডলস, অ্যামেজিং টেস্ট। মিস্টার নুডলস, এনজয় দ্য বেস্ট। মিস্টার নুডলস, অ্যামেজিং টেস্ট। মিস্টার নুডলস, মিস্টার নুডলস, মিস্টার নুডলস। 2023-24 অর্থ বছরে ব্যাংক খাতে 17,345টি সন্দেহজনক লেনদেন শনাক্ত করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU, যা আগের অর্থ বছরের তুলনায় 22.96% বেশি। BFIUর বার্ষিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে কথা জানানো হয়। বলা হয়, গত বছরের তুলনায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে নগদ লেনদেন বিবরণের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। সেই সাথে অন্যান্য সংস্থার সাথে 1,220টি তথ্য বিনিময় হয়েছে, যা আগের বছরের তুলনায় 13.91% বেশি। এদিকে মানি লন্ডারিং ও সন্ত্রাসী কাজে অর্থায়ন প্রতিরোধ কার্যক্রম জোরদারের ফলে বাসিল অ্যান্টি মানি লন্ডারিং ইন্ডেক্স 2024-এ বাংলাদেশের র্যাঙ্কিং 13 ধাপ এগিয়ে 46 হতে 59-এ উন্নীত হয়েছে। আগামী অর্থ বছরে মূল্যস্ফীতি 6.5% নামানো অসম্ভব। সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেছেন সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। রাজনৈতিক প্রভাব খাটিয়ে কাউকে ব্যাংকের পরিচালনা পর্ষদে বিনিয়োগের বিরোধিতা সিপিডির। জানান, খাদ্য মূল্যস্ফীতি বছর জুড়ে সাধারণ মানুষকে ভুগিয়েছে। 2024-25 অর্থ বছরে গ্রামীণ এলাকায় বাড়তি ছিল শহরের চেয়ে। সহনীয় রাখতে বাজার নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানগুলোর ওপর নজরদারি বাড়ানোর পরামর্শ সিপিডির। গবেষণা প্রতিষ্ঠানটির দাবি, সরকারি কর্মকর্তাদের মহার্ঘ ভাতা মূল্যস্ফীতি আরও বাড়াবে। বাংলাদেশ ব্যাংক, এনবিআর, ইপিবির ভিন্ন ভিন্ন তথ্য বিভ্রান্তি তৈরি করছে বলে অভিযোগ গবেষণা প্রতিষ্ঠানটির। সময় হলো আরেকটি বিরতির, ফিরছে একটু পর, সাথেই থাকুন।